ভিখারি, তোর কি গান গাওয়ার যোগ্যতা আছে? তুই জানিস তুই কোথায় দাঁড়িয়ে আছিস? যদি আমি সিঙ্গার না পাই তবে আমি বরবাদ হয়ে যাব। তুই আমার গান গাইবি? যদি তুই ওই গানটা গেয়ে দিস তবে আমি তোকে 10 কোটি দেব। শহরের সবচেয়ে বড় অডিটোরিয়াম সেই সন্ধ্যায় কোনো বিয়ের চেয়ে কম সাজানো ছিল না। বাইরে লাল গালিচা বিছানো ছিল, গেটে ক্যামেরা জ্বলছিল এবং ভেতরে প্রতিটি সিটে নাম লেখা চিরকুট রাখা ছিল। এটি কোনো সাধারণ অনুষ্ঠান ছিল না, এটি ছিল রাজ্য স্তরের গান গাওয়ার প্রতিযোগিতা, যেখান থেকে প্রতি বছর একটি নতুন বড় নাম বেরিয়ে আসত। টিভি চ্যানেলগুলো লাইভ ছিল, বিচারকরা বিখ্যাত ছিলেন এবং প্রতিযোগীরা বেশিরভাগই বড় ঘরের। কেউ দামি গাড়ি থেকে নামল, কেউ ড্রাইভারের সাথে এলো। ছেলেমেয়েরা ব্র্যান্ডেড পোশাকে, হাতে গিটার কেস বা ফাইল নিয়ে মুখে আত্মবিশ্বাস মেখে বসেছিল। তাদের বাবা মা সামনের সারিগুলোতে বসেছিলেন, যেন জয় আগে থেকেই নির্ধারিত। ব্যাকস্টেজে চঞ্চলতা ছিল, মেকআপ, রেওয়াজ, ফোন কল, আমার পালা কখন আসবে এমন ফিসফাস, সব কিছুই খুব প্রফেশনাল লাগছিল। এই ভিড়ের মাঝে এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল একটি ছেলে। বয়স আনুমানিক 15 থেকে 16 বছর, রোগা শরীর, কাঁধ ঝুঁকে পড়া, গায়ের শার্টটি কয়েক জায়গায় ছেঁড়া ছিল। রংটা এমন যে একসময় হয়তো নীল ছিল। প্যান্ট হাঁটুতে ঘষে ছেড়ে গেছে, পায়ে চটি যার গোড়ালি ঘষে তেরছা হয়ে গেছে। হাতে কোনো ফাইল নেই, কোনো বাদ্যযন্ত্র নেই, শুধু একটি পুরনো থলে, ঠিক সেটি যা সে প্রতিদিন আবর্জনা কুড়ানোর সময় সাথে রাখত। তার নাম ছিল মোহন। সে এখানে কারো ডাকে আসেনি। সকালে আবর্জনা কুড়ানোর সময় সে রাস্তার ধারে লাগানো পোস্টার দেখেছিল, আজ অডিশন, সিঙ্গিং প্রতিযোগিতা। নিচে ছোট অক্ষরে লেখা ছিল এন্ট্রি ফ্রি। ফ্রি শব্দটি তাকে থামিয়ে দিয়েছিল। মোহন গান গাইতে জানত, শিখে নয়, বেঁচে থেকে। যখন রাতে বস্তিতে বিদ্যুৎ চলে যেত সে গাইত, যখন মা অসুস্থ থাকত সে গাইত, যখন পেট খালি থাকত তখনও সে গাইত। অডিটোরিয়ামের ভেতরে ঢোকার সময় কেউ তাকে থামায়নি। হয়তো সবাই ভেবেছিল সে স্টাফ হবে, অথবা হয়তো কেউ এটা ভাবতেই পারেনি যে এমন একটা ছেলে এখানে গান গাইতে এসেছে। যখন রেজিস্ট্রেশন ডেস্কে সে তার নাম বলল, মেয়েটি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তুমি প্রতিযোগী? মোহন মাথা নাড়ল। মেয়েটি কিছুক্ষণ ভাবল, তারপর ফর্ম এগিয়ে দিল। হয়তো সে ক্লান্ত ছিল, অথবা তর্কের ইচ্ছে ছিল না। মোহনের সিরিয়াল নম্বর ছিল 27। তার আগে 26 জন প্রতিযোগী ছিল। তেরে বিনা জিন্দগি অধুরি সি লগতি হ্যায় জব সে তুম মিলে। প্রতিটি গানে তালি, প্রতিটি সুরে বিচারকদের হাসি। কেউ ক্লাসিক্যাল, কেউ ওয়েস্টার্ন, কেউ এতটাই নিখুঁত যে মনে হচ্ছিল রেকর্ডিং চলছে। মোহন পেছনে বসে সব শুনছিল। তার হাত ঘামে ভিজে লাগছিল, বুক দ্রুত ধড়ফড় করছিল, কিন্তু ভয়ের চেয়েও অন্য কোনো কারণে, আশার কারণে। যখন তার নম্বর ডাকা হলো, কিছু মানুষ ঘুরে তাকালো, ফিসফাস শুরু হলো। এ কে? আবর্জনা কুড়ানি মনে হচ্ছে। এ স্টেজ পর্যন্ত কিভাবে পৌঁছালো? স্টেজে ওঠার সময় তার নজর প্রথম সারিতে বসা একজন মহিলা বিচারকের ওপর পড়ল। দামি পোশাক, তীক্ষ্ণ চোখ। সে মাইকের কাছে আসতেই মহিলা তাকে দেখলেন এবং ভ্রু কুচকালেন। এটি প্রতিযোগিতা, তিনি মাইক ছাড়াই স্পষ্ট শোনা যায় এমন গলায় বললেন। কোনো সহানুভূতির মঞ্চ নয়। যদি গান গাইতে না জানো তবে সময় নষ্ট করো না। হলঘরে হালকা হাসির রোল উঠল। মোহন মাইক ধরল। তার আঙুল কাঁপছিল, কিন্তু গলা নয়। সে শুধু বলল, ম্যাডাম, আমি গাইতে পারি। এবং সেই মুহূর্তে পুরো হল জানত না যে তারা যে ছেলেটিকে দেখে হাসছে সেই আজ এই মঞ্চের ইতিহাস বদলে দিতে চলেছে। মোহনের আমি গাইতে পারি বলা মাত্রই হল ঘরে আবার চঞ্চলতা শুরু হলো। কেউ কেশে হাসি চাপল, কেউ মোবাইল তুলল। এটি সেই মুহূর্ত ছিল যখন মানুষ ব্যর্থতা রেকর্ড করতে চায়, সফলতা নয়। মহিলা বিচারক চেয়ার থেকে কিছুটা সামনের দিকে ঝুঁকে বললেন, ঠিক আছে, 30 সেকেন্ড। যদি গলা ন্যূনতম মানের না হয় তবে মাইক বন্ধ করে দেওয়া হবে। এটি কোনো নিয়ম ছিল না, এটি ছিল এক সতর্কতা। মোহন মাথা নাড়ল। সে তর্ক করেনি। তর্ক করার অভ্যেস তার কখনো হয়নি। বস্তিতে তর্কে পেট ভরে না। মিউজিক ডিরেক্টর ওপর থেকে জিজ্ঞেস করলেন, কোন গান? মোহন কয়েক সেকেন্ড চুপ থাকল। সে স্টেজের লাইটগুলোর দিকে তাকালো। এত আলো সে কখনো একসাথে দেখেনি। তারপর বলল, কোনো ট্র্যাক নেই, মিউজিক ছাড়াই। এবার হাসিটা উচ্চস্বরে শোনা গেল। বাহ, আঁকা পেলাও করবে? আজ তো পুরো প্যাকেজ এসেছে। একজন পুরুষ বিচারক মাঝখানে বললেন, লেটস জাস্ট হিয়ার হেম, তাড়াতাড়ি করো। মোহন চোখ বন্ধ করল। তার সামনে অডিটোরিয়াম ছিল না, সামনে ছিল সেই গলি যেখানে সে রোজ সকালে আবর্জনা কুড়াত।
ভেজা রাস্তা, আবর্জনার গন্ধ, মায়ের কাশি এবং সেই কণ্ঠস্বর যা তার ভেতর থেকে উঠে বলতো, গেয়ে নে। প্রথম সুর বেরোল, খুব উঁচু নয়, খুব নিচু নয়, একদম পরিষ্কার। দ্বিতীয় সুর যুক্ত হল, তৃতীয়, এবং তারপর সে গাইতে লাগল, ওরে মিত্রবা, সুন কায়না মরি পুকার, জীবন হ্যাঁ অনমোল। কোনো ফিল্মি হিট নয়, কোনো রিয়ালিটি শোর জনপ্রিয় গান নয়, এটি একটি পুরনো লোক গান ছিল যা তার মা মাঝে মাঝে গুনগুন করত। গানটি ছিল পরিশ্রমের, প্রতীক্ষার এবং সেই মানুষের যে প্রতিদিন হারে কিন্তু তবুও সকালে উঠে দাঁড়ায়। হলে শোরগোল আস্তে আস্তে বন্ধ হতে শুরু করল। মোহনের কণ্ঠে টেকনিক ছিল না, ট্রেনিং ছিল না, কিন্তু তাতে এক অদ্ভুত সত্য ছিল যা সরাসরি বুকে গিয়ে লাগত, যেন কেউ গল্প শোনাচ্ছে, কোনো সাজানো কথা ছাড়াই। 30 সেকেন্ড পার হয়ে গিয়েছিল, কিন্তু কেউ মাইক বন্ধ করেনি। মহিলা বিচারক, যিনি এতক্ষণ পেছনে হেলে বসেছিলেন, সোজা হয়ে বসলেন। তার মুখের কঠোরতায় কিছুটা ফাটল ধরল। পুরুষ বিচারক নোট লেখা বন্ধ করে দিলেন, তিনি শুধু শুনছিলেন। পেছনে বসা কিছু ধনী বাবা মা এবার অস্থির হতে শুরু করলেন। এটি তাদের সন্তানদের মঞ্চ ছিল। এই ছেলেটি এখানে খাপ খাচ্ছিল না, কিন্তু তার কণ্ঠস্বর খাপ খেয়ে যাচ্ছিল। মোহন গিয়ে চলল, প্রতিটি লাইনের সাথে সাথে তার ভয় পিছু হটে গেল। এখন তার কাঁধ সোজা, চোখ তখনও বন্ধ, কিন্তু মুখ শান্ত। গান শেষ হলে সে চোখ খুলল। কয়েক সেকেন্ড কোনো হাততালি বাজল না। সে ঘাবড়ে গেল। হয়তো সে ফেল করেছে, হয়তো এসব শুধু তার মনের কল্পনা ছিল। তারপর সামনে থেকে একটি ধীর হাততালি শোনা গেল, তারপর দ্বিতীয়টি, এরপর পুরো প্রথম সারি উঠে দাঁড়াল। মহিলা বিচারক মাইক তুললেন। তার গলা আগের মতো ছিল না। তোমার নাম কি? মোহন, সে বলল। মোহন। তিনি আবার বললেন, তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো? মোহন সত্যিটাই বলল, হ্যাঁ ম্যাডাম, মঞ্চে। হলে প্রথমবারের মতো হাসির রোল উঠল, কিন্তু এবার অপমানের নয়। এটি সেই মুহূর্ত ছিল যখন প্রতিযোগিতা মোহনকে গ্রহণ করতে শুরু করেছিল, এবং মোহন অজান্তেই এই মঞ্চে নিজের জায়গা তৈরি করে নিয়েছিল। হাততালির শব্দ থামতে সময় লাগল। মোহন তখনও মাইকের কাছে দাঁড়িয়েছিল, যেন ভয় পাচ্ছিল যে যদি নড়াচড়া করে তবে এই সব ভেঙে যাবে। সামনে বসা বিচারকরা একে অপরের দিকে তাকাচ্ছিলেন। এটি সেই মুহূর্ত ছিল যখন কেউ স্থির করতে পারছিল না যে পরের পদক্ষেপ কী হবে। মহিলা বিচারক আবার মাইক ধরলেন। এবার তার গলায় তীক্ষ্ণতা ছিল না, কিন্তু কঠোরতা তখনও ছিল। মোহন, তিনি বললেন, তুমি ভালো গেয়েছ, কিন্তু এই প্রতিযোগিতা শুধু আবেগের নয়। মোহন মাথা নাড়ল। এখানে নিখুঁত হওয়া বা পারফেকশন দেখা হয়, সুর, তাল, টেকনিক। তুমি এগুলোর কোনোটাই আনুষ্ঠানিকভাবে জানো না, তাই তো? মোহন মিথ্যে বলেনি। না ম্যাডাম। হলে আবার চঞ্চলতা দেখা দিল। কিছু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন এবার গল্প তার সঠিক পথে ফিরছে। একজন বয়স্ক বিচারক শান্ত মুখে বললেন, তাহলে তুমি এখানে কেন এলে? এই প্রশ্নটি সরাসরি এবং ভারী ছিল। মোহন মাইক থেকে মুখ কিছুটা সরালো। তার নজর নিচের মেঝের ওপর পড়ল। সেখানে গালিচা এতটাই নরম ছিল যে তার পা তাতে দেবে যাচ্ছিল। সে আস্তে করে বলল, কারণ আমার মনে হয়েছে হয়তো আমার গলাটাও কোথাও কাজে লাগতে পারে। পেছন থেকে কেউ বলল, কাজ এখানে? মহিলা বিচারক হাত তুলে হল শান্ত করলেন। তুমি কি করো মোহন? এখন এই প্রশ্নটি গোপন রাখা সম্ভব ছিল না। আবর্জনা কুড়াই, সে বলল। স্কুল ছেড়ে দিয়েছি। কয়েক সেকেন্ডের নীরবতা। এটি সেই নীরবতা ছিল যেখানে মানুষ ঠিক করে যে সহানুভূতি দেখাবে নাকি দূরত্ব বজায় রাখবে। মহিলা বিচারক চেয়ারে হেলান দিলেন। দেখুন, তিনি এবার সরাসরি দর্শকদের দিকে তাকিয়ে বললেন, আমরা এখানে কারো জীবন শুধরাতে বসিনি, আমরা সিঙ্গার খুঁজছি। মোহনের বুক ভেঙে গেল, হয়তো এটাই শেষ। তখনই তৃতীয় বিচারক, যিনি এতক্ষণ চুপ ছিলেন, বললেন। তার গলা ভারী কিন্তু স্থির ছিল। আর সিঙ্গার কাকে বলে? সবাই তার দিকে তাকাতে লাগল। যার গলা মানুষকে থামিয়ে দেয়, তিনি বললেন। আর এই ছেলেটি এখন ঠিক সেটাই করেছে। মহিলা বিচারক তার দিকে তাকালেন। আপনি আবেগে ভাসছেন। না, তিনি বললেন, আমি অভিজ্ঞতার কথা বলছি। পারফেকশন শেখানো যায়, সত্য শেখানো যায় না। হলে ফিসফাস বেড়ে গেল। কিছু বাবা মা অস্বস্তিতে পড়লেন। তাদের সন্তানরা বছরের পর বছর ট্রেনিং নিয়েছে, আর এই ছেলেটি এমনিই চলে এসেছে। মহিলা বিচারক আবার মোহনের দিকে তাকালেন। একটি শেষ প্রশ্ন, তিনি বললেন, যদি আমরা তোমাকে এগিয়ে দিই এবং তুমি পরের রাউন্ডে খারাপ করো তবে? মোহন না থেমে জবাব দিল, তবে আপনি আমাকে বের করে দেবেন? তার ভ্রু উঠল। এত সহজ? মোহন মাথা তুলল। তার চোখে ভয় ছিল, কিন্তু মাথা নত ছিল না। আমার কাছে চেষ্টা করা হারের চেয়ে বেশি ভীতিজনক নয় ম্যাডাম। হল আবার শান্ত হয়ে গেল। এটি এখন আর গানের প্রতিযোগিতা ছিল না, এটি ছিল স্থির করার মুহূর্ত,
যে মঞ্চ আসলে কাদির জন্য হয়। মহিলা বিচারক মাইক নিচে রাখলেন, কয়েক সেকেন্ড ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে মোহন, পরবর্তী রাউন্ড। এবং এই একটি বাক্যের সাথে মোহনের জীবন আরেকটি মোড় নিল। কিন্তু আসল লড়াই এবার শুরু হতে চলেছিল। পরের রাউন্ড সেদিন ছিল না। এই কথা শুনে মোহন কিছুটা স্বস্তি পেল, কিন্তু ভয়টাও সেখানেই গেঁথে রইল। তাকে 2 দিন পর ডাকা হয়েছিল, 2 দিন যা তার কাছে 2 বছরের মতো ছিল। সে অডিটোরিয়াম থেকে বেরোলো, তখন রাত হয়ে গেছে। বাইরে সেই চকমক, সেই গাড়ি, সেই মানুষ, কিন্তু এখন তাকে কেউ দেখছিল না। মঞ্চে যা হয়েছে তা ভেতরেই রয়ে গেছে। বাইরের দুনিয়া আগের মতোই ছিল। মোহন পায়ে হেঁটে বস্তির দিকে রওনা হলো। রাস্তায় আবর্জনার স্তূপ ছিল, যেগুলো দিয়ে সে প্রতিদিন তার সকাল শুরু করত। আজ প্রথমবারের মতো সে ওগুলোকে অপরিচিত নজরে দেখল, যেন তারা জিজ্ঞেস করছে, এখন কি? ঘরে পৌঁছলে মা দরজায় বসেছিল। দেরি হলো, সে বলল। মোহন মাথা নাড়ল। কোথায় ছিলি? গান গাইতে গিয়েছিলাম। মা কিছু বলল না, শুধু তার মুখের দিকে তাকিয়ে রইল। পরের রাউন্ডে ডেকেছে। মা চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর বলল, ভয় লাগছে? মোহন বলল, হ্যাঁ। তবে ঠিক আছে, মা বলল, ভয় ছাড়া কিছু বদলায় না। পরের 2 দিন মোহন আবর্জনা কুড়ায়নি। সে ভোরে নদীর পাড়ে বসে রেওয়াজ করল, কোনো বাদ্যযন্ত্র ছাড়া, শুধু তার গলা। পথ চলতি মানুষ থামত, কেউ শুনত, কেউ এগিয়ে যেত। তার কিছু যায় আসতো না। সে কাউকে মানাতে নয়, নিজেকে ধরতে চেষ্টা করছিল। 3য় দিন সে আবার অডিটোরিয়ামে পৌঁছালো। এবার ব্যাকস্টেজের পরিবেশ আলাদা ছিল। লোক কম, ক্যামেরা নেই, দর্শক নেই। এটি ছিল একটি বন্ধ ঘর, রেকর্ডিং রাউন্ড। এটিই সেই জায়গা যেখানে অনেক ভালো গায়ক ভেঙে পড়ে। এখানে না তালি থাকে, না মানুষের প্রতিক্রিয়া, শুধু একটি লাল বাতি আর ঠান্ডা দেয়াল। মোহনকে হেডফোন দেওয়া হলো। ট্র্যাক চলবে, টেকনিশিয়ান বলল। 3টি টেক পাবে। মহিলা বিচারক কাঁচের ওপাশে দাঁড়িয়েছিলেন, তার হাতে ফাইল ছিল, মুখ তখনও গম্ভীর। প্রথম টেক শুরু হলো। মোহন গাইতে শুরু করল, কিন্তু গলা সাথ দিচ্ছিল না। সুর পিছলে গেল, শ্বাস ভুল জায়গায় থামল। সে নিজেই বুঝে গেল এটি ভালো হয়নি। 2য় টেক আরও খারাপ। কাঁচের ওপাশে কেউ কিছু বলল, হয়তো এটাই শেষ। মোহনের বুক ভারী হয়ে গেল। 3য় টেক শুরু হওয়ার আগে সে হাত তুলল। 1 মিনিট, সে বলল। সবাই চমকে গেল। মিউজিক বন্ধ করে দিন, মোহন বলল, শুধু একবার ট্র্যাক ছাড়া। মহিলা বিচারক ইশারায় সম্মতি দিলেন। লাল বাতি জ্বলল। মোহন চোখ বন্ধ করল। এবার সে মঞ্চের কথা ভাবেনি, জয়ের কথা ভাবেনি। সে শুধু সেই সকালের কথা ভাবল, যখন সে খালি পেটে নদীর পাড়ে বসে গাইত। এবং তারপর সে গাইল। এবার গলা পরিষ্কার ছিল, ক্লান্ত কিন্তু সত্য, যেন কেউ নিজের সাথে কথা বলছে। গান শেষ হলো, লাল বাতি বন্ধ হলো। ঘরে কোনো শব্দ ছিল না। তারপর ইন্টারকমে শুধু একটি শব্দ এলো, ওকে। মোহন বাইরে বেরোলো। সে জানত না এর মানে কি, কিন্তু এটা জানত যে সে নিজের সত্য ছাড়েনি, এবং এবার প্রতিযোগিতা তাকে ছাড়ার ছিল না। রেকর্ডিং রুম থেকে বের হতেই মোহনের মনে হলো যেন তার পায়ের শক্তি নেই। করিডরটি লম্বা ছিল, ঠান্ডা আর চকচকে। দেয়ালে গত বছরের বিজয়ীদের বড় বড় ছবি টাঙানো। সবার মুখে আত্মবিশ্বাস, ভালো পোশাক, সুন্দর চুল, ক্যামেরায় পোজ দেবার অভ্যাস। মোহন নজর নিচে নামিয়ে নিল। তাকে এখানে বসতে বলা হলো, একটি বেঞ্চে একা। বাকি প্রতিযোগীরা কিছুটা দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। কেউ ফিসফিস করল, ওটাই না সেই মিউজিক ছাড়া গাওয়া ছেলেটি? হ্যাঁ, ওই। মোহন শুনল, কিন্তু জবাব দিল না। সে জবাব দিতে এখানে আসেনি। কিছুক্ষণ পর দরজা খুলল। বিচারকরা বাইরে এলেন। তাদের মুখে কিছুই স্পষ্ট ছিল না। এটাই সবচেয়ে ভয়ের হয়, যখন সিদ্ধান্ত মুখে লেখা থাকে না। মহিলা বিচারক সবাইকে দেখলেন। আমরা নাম ডাকব, তিনি বললেন। যাদের নাম আসবে তারা পরের রাউন্ডে যাবে। প্রথম নাম, হাততালি। 2য় নাম, কারো মা খুশিতে কেঁদে ফেললেন। 3য় নাম, মোহনের শ্বাস দ্রুত হল। নাম আসতেই থাকল। 5, 7, 9, মোট 10 জনকে বেছে নেওয়ার কথা ছিল। 9ম নাম ডাকা হলো। এখন শুধু একটি জায়গা বাকি। হলে পিন পতন নীরবতা। মহিলা বিচারক শেষ চিরকুটটি দেখলেন, কয়েক মুহূর্ত থামলেন এবং তারপর বললেন, মোহন। কয়েক সেকেন্ড মোহনের মনে হলো সে ভুল শুনেছে। তারপর পেছন থেকে কেউ হালকা ধাক্কা দিল। তোমার নাম বলছে। সে উঠল, পা টলমল করছিল, কিন্তু সে এগিয়ে গেল। মহিলা বিচারক তার দিকে তাকালেন। এবার তার চোখে প্রশ্ন ছিল না, অন্য কিছু ছিল, হয়তো স্বীকৃতি। পরের রাউন্ড লাইভ ফাইনাল হবে, তিনি বললেন। হাজার হাজার মানুষ লাইভ দেখবে। মোহনের পেট গুড়গুড় করে উঠল। সে রাতে বাড়ি ফিরলে মা চুপচাপ বসেছিল। নাম এসেছে? মোহন মাথা নাড়ল। মা তার কপালে হাত রাখল। এখন ভয় বেশি লাগবে, তিনি বললেন। হ্যাঁ, মোহন বলল।
তবে তুই সঠিক পথে আছিস, মা হাসলেন। ফাইনালের দিন চলে এলো। সেই একই অডিটোরিয়াম, কিন্তু এবার দ্বিগুণ আলো। বাইরে ব্যানার, ভেতরে ক্যামেরা, দর্শকে সিট ভর্তি। সঞ্চালকের গলা চড়া, পরিবেশ ভারী। মোহন ব্যাকস্টেজে দাঁড়িয়েছিল। তখনও সেই একই পোশাক, শুধু পরিষ্কার। কেউ নতুন পোশাক দিতে চেয়েছিল, কিন্তু সে মানা করে দিল। এটিই ঠিক আছে, সে বলল। মহিলা বিচারক কাছে এলেন। ভয় লাগছে? মোহন বলল। হ্যাঁ। তিনি মাথা নাড়লেন। আমারও লেগেছিল প্রথমবার। তার নাম ডাকা হলো। মোহন স্টেজে গেল। আলো চোখে বিঁধছিল। ভিড় দেখা যাচ্ছিল না, শুধু আওয়াজ শোনা যাচ্ছিল। সঞ্চালক জিজ্ঞেস করলেন, আপনি নিজেকে কিভাবে দেখেন? মোহন মাইক ধরল। যেমন আছি তেমন, সে বলল। এবং গাওয়ার আগে মোহন একটি শ্বাস নিল। সত্যের সাথে মিউজিক শুরু হলো। এটি শেষ সুযোগ ছিল, এবং সে জানত পেছনে আর কিছু বাকি নেই। মিউজিক শুরু হতেই মোহন চোখ বন্ধ করেনি। এবার নয়। সে সামনে বসা ভিড়কে দেখতে চেয়েছিল। সে জানতে চেয়েছিল সে কার সামনে দাঁড়িয়ে আছে। প্রথম সারিতে সেই মানুষগুলোই ছিল যারা প্রথম দিন হেসেছিল। পেছনে ক্যামেরা ছিল, ওপরে লাইট, আর কোথাও এক কোণে তার মা বসেছিল। শাড়িটি পুরনো ছিল, কিন্তু চোখ গর্বে ভরা। মোহন মাইকটি হাতে ধরল। এটি কোনো চটজলদি দেখানোর মতো গান ছিল না। এটি ছিল ধীর, সাদামাটা এবং বিপজ্জনক, কারণ এমন গানে লুকোনোর কোনো জায়গা থাকে না। সে প্রথম সুর নিল। গলা স্থির ছিল, কাঁপেওনি, ছোটেওনি। যেন সে মনস্থির করে নিয়েছে যে যাই হোক না কেন, আজ সে নিজের সাথে মিথ্যে বলবে না। হল আস্তে আস্তে শান্ত হতে শুরু করল। এটি সেই শান্তি নয় যা নিয়ম দিয়ে আসে। এটি সেই শান্তি যা ধ্যান থেকে আসে। মোহন গাইছিল, কিন্তু গানটি আলাদা লাগছিল। তাতে জেতার ক্ষুধা ছিল না। তাতে এটি প্রমাণ করার জেদ ছিল না যে সে সবচেয়ে সেরা। তাতে শুধু এটিই ছিল, আমি এখানে আছি, যেমন আছি। দ্বিতীয় অন্তরায় তার গলা কিছুটা ভারী হলো, কিছুটা ব্যথা বেরোলো, কিছুটা ক্লান্তি। আর এটিই সেই জায়গা যেখানে অনেক গায়ক গলা সামলানোর চেষ্টা করেন। মোহন করেনি। সে সেই ক্লান্তিটুকু হতে দিল। ভিড়ে কেউ গভীর শ্বাস নিল, কেউ চোখ মুছল। ক্যামেরা অপারেটরের হাত কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। মহিলা বিচারকের চোখ এখন স্ক্রিনে ছিল না, সরাসরি মোহনের উপর ছিল। শেষ লাইন এলো। মোহন গলা উঁচু করল না। সেইটিকে ধীর করল এবং তারপর কোনো নাটকীয় বিরতি ছাড়াই গান শেষ করল। কয়েক সেকেন্ড কোনো হাততালি বাজল না। সঞ্চালক ঘাবড়ে গেল। টিভির জন্য এটি ভয়ের মুহূর্ত, কিন্তু বিচারকরা কিছু বললেন না। তারপর পেছনের সারি থেকে একটি তালি এলো, তারপর দ্বিতীয়টি। এরপর যেন বাঁধ ভেঙে গেল। হাততালিগুলো জোরালো ছিল, কিন্তু উচ্ছল ছিল না। এটি সেই তালি ছিল যা মানুষ তখন বাজায় যখন তারা কিছু বুঝতে পারে। মোহন মাথা নোয়ালো। ব্যাস, এতটুকুই। সে স্টেজ থেকে নেমে পেছনে চলে যাচ্ছিল। সে জানত না এটি যথেষ্ট ছিল কিনা। বিচারকদের আলোচনা শুরু হলো। মাইক বন্ধ ছিল, কিন্তু মুখ অনেক কিছু বলছিল। মহিলা বিচারক কথা বলছিলেন, হাত নাড়ছিলেন। পুরুষ বিচারক শুনছিলেন আর মাঝে মাঝে মাথা নাড়ছিলেন। মোহন এক গ্লাস জল নিল, হাত কাঁপছিল। এখন ভয় আবার ফিরে এসেছে। কয়েক মিনিট পর সঞ্চালক আবার স্টেজে এলেন। সিদ্ধান্ত হয়ে গেছে, তিনি বললেন। মোহন চোখ বন্ধ করল। ফলাফলের আগে নিজেকে সামলানোর এটাই তার উপায় ছিল। এই বছরের গানের প্রতিযোগিতার বিজয়ী হলেন। একটি ছোট বিরতি। মোহন শব্দটি প্রতিধ্বনিত হল, এবং তারপর শোরগোল। মোহন চোখ খুলল। সে বিশ্বাস করতে পারছিল না। মহিলা বিচারক দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। তার চোখে সেই একই গাম্ভীর্য ছিল, কিন্তু এখন তার সাথে ছিল সম্মান। মোহন স্টেজে ফিরে গেল। ট্রফি হাতে এলো। সেটি ভারী ছিল না, কিন্তু দায়িত্বের মতো মনে হচ্ছিল। সঞ্চালক জিজ্ঞেস করলেন, আপনি কেমন অনুভব করছেন? মোহন মাইক ধরল, ভিড়ের দিকে তাকালো, তারপর তার মায়ের দিকে, এবং শুধু এতটুকু বলল, এখন আমার আর ভয় লাগছে না। আর এটিই ছিল সেই মুহূর্ত যখন এটি শুধু একটি জয় হয়ে থাকল না, এটি একটি শুরু হয়ে গেল। ট্রফি হাতে নেওয়ার পরেও মোহনের মনে হয়নি যে তার জীবন বদলে গেছে। স্টেজে ফ্ল্যাশ জ্বলছিল, মানুষ নাম ধরে ডাকছিল, ইন্টারভিউয়ের জন্য মাইক এগিয়ে আসছিল। কিন্তু তার ভেতর এক অদ্ভুত শূন্যতা ছিল, যেন মন এখনও সেখানেই আটকে আছে যেখানে সে আবর্জনার স্তূপের পাশে বসে গাইত। অনুষ্ঠান শেষ হলো। মানুষ বাড়ি ফিরতে শুরু করল। অডিটোরিয়াম আস্তে আস্তে খালি হতে শুরু করল। কিন্তু মোহন এখনও ব্যাকস্টেজে একটি চেয়ারে বসেছিল। ট্রফিটি তার পায়ের কাছে রাখা ছিল, যেন সে ওটি হাতে নিতে ভয় পাচ্ছে। মহিলা বিচারক তার কাছে এলেন।
তুমি বাড়ি যাবে কিভাবে তিনি জিজ্ঞেস করলেন। মোহন সহজভাবে বলল, পায়ে হেঁটে। তিনি কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর বললেন, এখন আর এমন চলবে না। সেদিন রাতেই একটি গাড়ি তাঁকে এবং তার মাকে তাদের বস্তি এলাকায় নামিয়ে দিয়ে গেল। প্রতিবেশীরা প্রথমবারের মতো কোনো বড় গাড়িকে সেখানে থামতে দেখল। মানুষ জানালা দিয়ে উঁকি দিচ্ছিল। কেউ জিজ্ঞেস করছিল, কে ওটা? মা শুধু বললেন, আমার ছেলে গান গায়। পরের সপ্তাহে মোহনের জীবন বাইরে থেকে চকমক করতে লাগল। টিভি চ্যানেল, খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া, আবর্জনা কুড়ানো ছেলে হল সিঙ্গিং চ্যাম্পিয়ন। মানুষ গল্পটি পছন্দ করছিল, কিন্তু গল্পের পেছনের ছেলেটি তখনও সেখানেই ছিল। মুশকিল তখন শুরু হলো যখন তাকে বড় স্টুডিওতে ডাকা হলো। এসি রুম, দামি মাইক, দেওয়ালে সাউন্ড প্রুফ প্যানেল। সামনে বসা মানুষগুলো কণ্ঠ নয়, রেজাল্ট শুনতে চাইছিল। প্রথম রেকর্ডিংয়ে মোহন আটকে গেল, দ্বিতীয়টিতেও। একজন মানুষ ফাইল বন্ধ করে বললেন, গল্পটা জোরালো, কিন্তু কণ্ঠকে আরও ঝালাই করতে হবে। মোহন চুপ রইল। বাইরে বের হওয়ার সময় তার মনে হলো যেন সে আবার সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তাকে প্রমাণ করতে হয় যে সে এখানে থাকার যোগ্য। সেদিন সন্ধ্যায় সে মহিলা বিচারককে ফোন করল। ম্যাডাম, হয়তো আমি এখানে ফিট নই। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা ছিল। তারপর শব্দ এলো, তুমি ফিট হতে আসনি, তুমি শিখতে এসেছ। তিনি তাকে একজন মিউজিক টিচারের সাথে দেখা করিয়ে দিলেন। খুব কঠোর মানুষ, বেশি কথা বলতেন না। প্রথম দিনেই বললেন, এখানে কোনো ট্রফি কাজে আসবে না। শুরুটা কঠিন ছিল, সুর ধরা, শ্বাস আটকে রাখা, তালে থাকা। অনেক সময় মোহনের মনে হতো তার কণ্ঠই তার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। একদিন ক্লান্ত হয়ে সে বলল, স্যার, আগে তো গান গাওয়া সহজ লাগত। শিক্ষক জবাব দিলেন, কারণ তখন তুমি ভয় পেতে না, এখন তুমি কিছু হারানোর ভয় পাও। এই কথাটি মোহনের ভেতরে কোথাও গেঁথে গেল। সেদিন রাতে সে একা গাইল। কোনো রেকর্ডিং নেই, বিচারক নেই, ক্যামেরা নেই, শুধু নিজের জন্য। এবং তার মনে পড়ল সে কেন গায়। আস্তে আস্তে তার গলায় স্থৈর্য আসতে লাগল, টেকনিক যুক্ত হল, কিন্তু সত্যটা অটুট রইল। 1 বছর পর যখন তার প্রথম গান রেডিওতে বাজল, তখন কেউ বলেনি এটি সেই আবর্জনা কুড়ানো ছেলেটি। মানুষ শুধু এতটুকু বলল, কণ্ঠটা খুব ভালো। মোহন রেডিও বন্ধ করল, হাসল, কারণ এখন সে জেনে গেছে আসল জয় ট্রফি নয়, আসল জয় হলো টিকে থাকা। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক অবশ্যই করবেন। এমন সব গল্পের জন্য সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন।